শরীফ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই তা হচ্ছে সারা দেশে বোমা এবং বোমা সদৃশ নানান ধরনের বস্তু উদ্ধার হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সাভারে সম্ভবত প্রেসার কুকার আকৃতির বড় বোমা পাওয়া গেছে এবং এটি রিমোট কন্ট্রোল যুক্ত ছিল, পুলিশ যেটি জানিয়েছে। এবং এইসব ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে সতর্কতা জারি করেছে পুলিশ। আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন কি ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু নাকি এগুলো গতানুগতিক যা ঘটে তাই? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের যে সন্ত্রাসের যে ট্র্যাক রেকর্ড আমরা যেটা জানি, সেই সন্ত্রাসের ট্র্যাক রেকর্ডে কিন্তু পাইপ বোমা পাওয়া যায়নি কখনো, বা আপনি যেটা বললেন যে প্রেসার কুকার বোমা, এটাও পাওয়া যায়নি। পাইপ বোমা এবং প্রেসার কুকার বোমা এটা শুধুমাত্র দুইটা জঙ্গি সংগঠন ব্যবহার করে। একটা হলো লস্কর ই তৈয়বা, আচ্ছা। আর একটা হলো আল কায়দা। সব থেকে অবাক জিনিস হলো যে আজকেই দেখলাম যে মেট্রো রেল স্টেশনের নিচে যে দুটো পাইপ বোমা পাওয়া গেছে, ওই পাইপ বোমা ঘটনাটার সময় সিসি ক্যামেরা বন্ধ ছিল। আচ্ছা। তাহলে নিশ্চয়ই জঙ্গিরা তো আর সিসি ক্যামেরা বন্ধ করে নাই। হুম, হুম। এবং যে বোমার যে ধারাবাহিক ঘটনাগুলো ঘটছে, মানে আজকেই শুনলাম যে পাইপ বোমার সিসি ক্যামেরা বন্ধ ছিল, কিন্তু এরপর যে কাঁচপুরে আহ, বোমা পাওয়া গেল পেট্রোল পাম্পে, এটার কি হয়েছে কোনো ফলো আপ নাই। বা আরো কিছু জায়গায় বোমা উদ্ধার, এমনকি যে প্রেসার কুকার বোমা, এটা কি ফলো আপ? ফলো আপ তো আমরা জানি না। যেটা আমরা জানি, পুলিশ এই প্রথমবারের মতো সারা দেশে রেড অ্যালার্ট জারি করেছে। একটি বিশেষ ভাষা আছে ওই রেড অ্যালার্টে। ওরা বলছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে। পুলিশের যানবাহনকে, আগে বলা হতো জনগণের জানমাল ইত্যাদি, এখন রেড অ্যালার্ট হুম। পুলিশের যানবাহন। তো পুলিশের যানবাহন তো হামলা আমরা 2024 সালে দেখেছি। আর সাম্প্রতিক সময় পুলিশের যানবাহন কোনো সন্ত্রাসী হামলার শিকার হয়নি। বা এই বোমাগুলো কোনোটাই তো আর রাজারবাগ পুলিশ লাইনেও পাওয়া যায়নি, বা কোনো থানাতেও পাওয়া যায়নি। তাহলে পুলিশের কেন মনে হলো হুম, যে হুম। সারা দেশে রেড অ্যালার্ট দিল, বলছে যে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হতে পারে? এবং এটা পুলিশ তখনই বললো যার ঠিক 48 ঘন্টা আগে মিস্টার সার্জিও গোরের সফরের সময় 30 জুলাই হুম, মার্কিন হুম। যুক্তরাষ্ট্র যে ট্রাভেল অ্যাডভাইজারিতে আমাদের যে 3 নম্বর ছিল থেকে র্যাঙ্ক লোয়ার করেছে, নামিয়ে দিয়েছে 2 নম্বরে। তো সার্জিও গোর আসলেন, পররাষ্ট্র প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে টেক্সট করে সুসংবাদটাও দিলেন যে এটা নামানো হয়েছে। 31 জুলাই কি হলো আমরা তো জানি না। 30 জুলাই রাতেও কি হলো আমরা জানি না। অফিসিয়ালি গণমাধ্যমে নাই, আমরা দেখছি এখানে সেখানে ঠিকই সব মিটিং হয়েছে কাদের সাথে। কিন্তু তারপরেই পুলিশের মনে হলো যে এখন সারা বাংলাদেশে রেড অ্যালার্ট জারি করতে হবে, পুলিশের যানবাহনে সন্ত্রাসী হামলা হবে। তা এটার কারণে তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব সবাই একটা ভুল বার্তা পাবে। সেটা ভুল বার্তা বলবো না আমি, একটি শঙ্কিত হওয়ার মতো বার্তা। তারা আবার এই ট্রাভেল অ্যাডভাইজারিকে 5 নম্বরে 6 নম্বরে নিয়ে যেতে পারে। হুম। কেন হচ্ছে এটা? আপনি যদি বলেন যে এটা আওয়ামী লীগের কোনো কর্মসূচি হতে পারে অগাস্ট মাসে, সেই জন্যে, তাহলে তো বলতো যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা এই ধরনের কাজ করতে পারে। এবার কিন্তু এটা বলা হয়নি, বলা হয়েছে পুলিশের যানবাহনকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা। তাহলে পুলিশও জানে, রাষ্ট্রযন্ত্রও জানে যে আওয়ামী লীগ কিছু করবে না। খুবই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2-3 দিন আগে কিন্তু পুলিশ বলেছিল, মানে ওই আহ, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে জি পুলিশের উপর আক্রমণ জি হতে পারে। জি
ওইটা আমি বললাম যে আগের বার তো সবসময় বলেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এবার বলা হচ্ছে হ্যাঁ। সন্ত্রাসী হামলা। এবার আর আচ্ছা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাম নাই। তার মানে পুলিশের কাছে ক্রেডিবল রিপোর্ট আছে যে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হবে। কিভাবে ক্রেডিবল রিপোর্ট আছে? পুলিশ তো দেখছে বোমা উদ্ধার হচ্ছে, সিসি ক্যামেরা বন্ধ থাকছে, এবং বোমা তো আপনি এটাও তো জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো বলেছেন যে দেশে কোনো জঙ্গি নাই। বলেছেন না? বলেছেন তো। তাহলে জঙ্গি যদি না থাকলো, কোনো কিছুই নাই, তাহলে আপনারা রেড অ্যালার্ট কেন দিলেন? তার এটা মানে তো আপনারা এটা তো জঙ্গি না হতে পারে, সন্ত্রাসী হতে পারে প্রশাসনের ভাষায়। জঙ্গি বলেন আর সন্ত্রাসী বলেন, সন্ত্রাসী মানেই জঙ্গি, জঙ্গি মানেই সন্ত্রাসী, মিলিটেন্ট আর টেরোরিস্ট। কিন্তু আপনারা তো জাতির কাছে কিছু লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? আমাদেরকে বলেন, আমরাও জানি। তাহলে আপনারা বলেন যে ওই পাইপ বোমাগুলো লস্করি তৈয়বার ছিল। আপনারা বলেন যে ওই প্রেসার কুকার বোমাটা লস্করি তৈয়বার ছিল বা আল কায়দার ছিল। একজনই তো ছিল। এটা তো আর বাংলাদেশি কোন সন্ত্রাসী গোষ্ঠীর কাজ না। বাংলাদেশি সন্ত্রাসী গোষ্ঠী সাধারণত ক্রুড বোমা বানায়, মানে যেটাকে বলা হয় ককটেল ইত্যাদি। কিন্তু এই ধরনের আধুনিক বোমা বানানোর প্রযুক্তি আমাদের আহ, জঙ্গি গোষ্ঠীর কাছেও নাই। এটা একেবারেই লস্করে তৈয়বার প্যাটার্ন। এখন লস্করে তৈয়বা কি? লস্করে তৈয়বা হলো পাকিস্তানি আইএসআই মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন, যারা ভারতে হামলা চালায়, মুম্বাইতে হামলা চালিয়েছে। আপনি জানেন যে হোটেলে যে হামলা হয়েছিল লস্করে তৈয়বা। তাহলে এখন আপনারা আমাদেরকে আসলে কোন জায়গায় নিয়ে গেছেন? ইউনুস জমানাতে 18 মাসে যে সবকিছু খুলে দেওয়া হয়েছিল, পাসপোর্ট সরি ভিসা খুলে দেওয়া হয়েছিল, পাকিস্তান থেকে কিছু আসলে পরীক্ষা করা হবে না, এই সময় কি ঢুকে গেছে আমাদেরকে বলেন। আমরা জানতে চাই। কারণ আমরা তো জাতি হিসাবে, পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশের যানবাহন আশেপাশে তো আমাদের লোকজন আক্রান্ত হতে পারে, আমরা তো পুলিশের সঙ্গে বসবাস করি, পুলিশরাও তো আমাদের সঙ্গেই বসবাস করে। তাহলে কেন বলছেন না? কিছু একটা আপনারা লুকাচ্ছেন। সেই লুকানোটা কি? আর না হয় আমি ধরে নিব যে সার্জিও গোরের যে সফর হলো, সেটাতে আপনাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। সার্জিও গোর এসে এমন কিছু অপ্রীতিকর, এমনকি কালকে হুমায়ুন কবির যিনি উপদেষ্টা, পররাষ্ট্র তিনি কিন্তু বিষয়ক। বলেছেন, জি, তিনি বলেছেন সার্জিও গোর এসেছিলেন অনুসন্ধান করতে। শব্দটা কিন্তু উনি বলেছেন অনুসন্ধান, মানে ইনভেস্টিগেট। কি অনুসন্ধান করতে আসছেন সার্জিও? সেটাও তো আমরা জানতে চাইতে পারি। উনি কিন্তু বলেন নাই সার্জিও জানতে চেয়েছেন, বলেছে অনুসন্ধান করতে এসেছিলেন। কি অনুসন্ধান করতে আসলেন? যে এটাই, যে এত জঙ্গি উত্থান হচ্ছে কেন, এত বিভিন্ন পতাকা কেন উঠলো, আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করে রেখেছ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নাই কেন, এগুলো হলো অনুসন্ধান। এখন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু অফিসিয়ালি অন রেকর্ড বলেছেন সার্জিও এসেছিলেন অনুসন্ধান করতে। তাহলে তারপরে সার্জিও আপনারা যে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন, যেটা কেউ তো বলছে না, সেই ডিনারে তো আপনারা কিছু লোককে ইনভাইট করেছিলেন। সেখানে তো আহ, গ্রাম প্রশাসনের অপছন্দের লোকরা ছিল ওই তালিকায়। সেই জন্য তো সার্জিও ডিনার অ্যাটেন্ড করেন নাই, সেটা বলেন না কেন? আমরা শুনতে চাই উনি ডিনারটায় যাননি কেন। আপনারা কাকে নিতে চেয়েছিলেন সেখানে? আপনার সেই মহামহিমকে কেন নিতে চাইলেন? মহামহিমের লোকদেরকে কেন নিতে চাইলেন? কি প্রেম আপনি ওনার আপনি সাথে আপনার? আপনি যদি খোলাসা করবেন যে কাদের যাওয়ার কথা ছিল এবং কাদের কারণে সার্জিও ওই ডিনারে যেতে চাননি বিধায় সেটি বাতিল হয়েছে। ওই ডিনারে তো মহামহিম বলতে কে? মোহাম্মদ ইউনুস। হ্যাঁ, হ্যাঁ। ওই ডিনারে শফিকুল আলমের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আসিফ নজরুলের যাওয়ার কথা ছিল, ওই ডিনারে আলী জাকেরের যাওয়ার কথা ছিল। তাহলে এই যে লোকগুলাকে আপনার দিচ্ছিলেন, এই জন্যই তো সে ডিনার অ্যাটেন্ড করে নাই। ডিনার অ্যাটেন্ড করে নাই, না করে সে ফিরে গেছে। ফিরে গিয়ে সে যে ওয়েস্টিন হোটেলে, আমি মানচিত্রের অনুষ্ঠানে আগে বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও এসে ব্রেনকি স্টেশনের বাসভবনে উঠবেন না, উনি ওয়েস্টিন হোটেলে উঠবেন। তো ওয়েস্টিন হোটেলে তো উনি ডিনার করেছেন। করার পর তো সেখানে আওয়ামী লীগের লোকদের সঙ্গে মিটিং হয়েছে, জাতীয় পার্টির জিএম কাদের সঙ্গে মিটিং হয়েছে। এমন তারপরে তো উনি জামাতের সঙ্গে মিটিং করেন নাই।
উনি এনসিপির সঙ্গে মিটিং করেন নাই। কেন করেন নাই? সমস্যাটা কোথায় হলো? আপনারা তো এটা লুকাচ্ছেন আমাদের কাছে। পরের দিন যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা বৈঠক হলো, 1 ঘন্টা রুদ্ধদ্বার, যে বৈঠকে এমনকি ব্রায়ান ক্রিস্টেনসেনকেও অ্যালাউ করা হয় নাই। তারপর ব্রায়ান ক্রিস্টেনসেন এই বৈঠকের পরে সার্জিও গোরের সাথে দীনেশ ত্রিবেদী ওই দিন বিকেলেই 31 জুলাই ভারত চলে গেছেন। আমি ভারতের সাংবাদিকদের সাথে বা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যতটুকু জানতে পেরেছি, ওই বৈঠকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই দীনেশ ত্রিবেদী ভারত গিয়েছিলেন। এবং সেই আলোচনার একটি ছিল 5ই অগাস্ট শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করবেন, যেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত। যার কারণে দীনেশ ত্রিবেদী গেলেন 31 তারিখ। 1 তারিখে ঘোষণা আসছে শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্স ক্লাবে এবার সংযুক্ত হবেন, উনি এবার রেকর্ডেড ভার্সন বাজাবেন না। তো আপনারা তো আমাদের কাছে লুকাচ্ছেন ক্রমাগত। কি লুকাচ্ছেন? যে আমেরিকা আপনাদের হাত ছেড়ে দিয়েছে, এটা তো আমরা জানি। আমরা তো বারবার বলেছি মানচিত্রে যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলবে। তো আপনারা বলুন যে আপনাদেরকে ছুঁড়ে ফেলেছে, আমরা আপনাদের তো সাথে আছি। আপনারা যে ভুলগুলো করেছেন সেটা স্বীকার করেন, 3 গুণ দামে এলএনজি কেনা বন্ধ করেন। কারণ আপনাদেরকে তো আর আমেরিকা রাখতেছে না, বাদ দিয়েছে। এখন ভারত আমেরিকা একে অক্ষে চলে আসছে, সাথে রাশিয়াও আছে। খুবই অবাক ঘটনা যে রাশিয়া বাংলাদেশের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্ট ভারতীয় মুদ্রায় চাই। ভারতীয় মুদ্রায় কেন চাই? ওরা ডলারে নিবে না, কারণ রাইট। ওরা তো ডলার ওদের জন্য নিষিদ্ধ। তো ভারতীয় মুদ্রায় চায় মানে কি? ওরা বাংলাদেশি মুদ্রায় নিবে না। বলা তো হয়েছিল পাকিস্তানি মুদ্রায় দেয়, নিচ্ছে না তো, ভারতীয় মুদ্রায় দিতে হবে। তাহলে আপনি ভারতীয় মুদ্রা পাবেন কোথায়? আপনাকে ডলার খরচ করে ভারতীয় মুদ্রা কিনতে হবে। দেখেন, ওরা কিন্তু সিঙ্গাপুরি ডলার বলতে পারতো, ওরা ব্রিটিশ পাউন্ড বলতে পারতো, সৌদি রিয়াল বলতে পারতো, বলে নেই তো ভারতীয় মুদ্রা। নির্দিষ্ট ভাবে রাশিয়া বলে দিয়েছে। তো এটা কি আমেরিকার সম্মতির বাইরে? একেবারেই না, এটা আমেরিকার সম্মতির মধ্যেই। আপনারা এখন একটা জিও পলিটিক্যাল দাবার খেলার মধ্যে, চালের মধ্যে পড়ে গেছেন। বিএনপি সরকার ভয়ঙ্কর চালে পড়ে গেছেন, সেই চাল থেকে আর উদ্ধার নাই। আর আপনাদের যে জামাত, এনসিপি বা উগ্রপন্থী যারা, তাদেরকে আমেরিকা ঠিক যেমনি ভাবে আফগান মুজাহিদিনদেরকে আমেরিকা পরিত্যাগ করেছিল, করে এই আফগান মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আপনাদেরকেও আমেরিকা ত্যাগ করেছে। এতদিন যারা ভেবেছিলেন যে আপনাদের মাথার উপর আমেরিকা আছে, আপনারা বাংলাদেশে কি কি সব জিন্দাবাদ স্লোগান দিচ্ছিলেন, পতাকা ওড়াচ্ছিলেন, কি কি সব করবেন, কোন কোন দেশ দখল করবেন, সব শেষ, গল্প শেষ। এখন আপনাদের অবস্থাটা ঠিক আফগান মুজাহিদিনদের মতো। আপনাদেরকে ব্যবহার করা শেষ হয়ে গেছে। ইউনুসকে আগেই ডিসপোজ করেছে অফ। এখন জামাত ইসলামীও শেষ, বিএনপিও শেষের পথে। পথ একটাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ খুলেন এবং আরেকটা নির্বাচন দেন। সেই দাবি আসছে, এই আমেরিকার পক্ষ থেকে সেই দাবি আসবে। আপনাকে আমি আজকে এখানে বলে রাখলাম, রেকর্ড করা থাকলো, 27 সালে নির্বাচন দিতে হবে। সেই দাবি আমেরিকা তুলবে। কারণ আপনি আমেরিকা জি, শেষ করুন, শেষ করুন। আমেরিকা হাত ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি পান্না ভাই আপনাকে বলেছিলাম যে এরা তো, ইউনুস তো আমেরিকাকে দলিল দিয়ে গেছে, পজিশন দিতে পারে নাই। এখন আমেরিকা ব্যবসা করবে, শেখ হাসিনা সমতার ভিত্তিতে ব্যবসা করবে আমেরিকার সাথে। কেন? আমেরিকা তো আওয়ামী লীগের শত্রু না। এবং সার্জিও গোর যে বার্তাটা দিয়েছেন, আরেকটা কথা আমি আপনাকে বলছি, এটা আপনি চেক করে দেখুন। ঢাকায় মার্কিন দূতাবাসকে নির্দেশ দিয়েছেন তিনি, নির্দেশটা উনি দিয়েছেন 31 জুলাই আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য। একই নির্দেশ তিনি দিল্লি মার্কিন দূতাবাসকে দিয়েছেন আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়াতে। এগুলা কি ইঙ্গিত? তো খুবই স্পষ্ট, খুবই পরিষ্কার যে যারা এতকাল ভেবেছিলেন তারা আমেরিকার মিত্র, তারা এখন আফগান মুজাহিদিনদের মতো অবস্থা, অথবা মিশরের মুসলিম ব্রাদারহুডের অবস্থা। জি, একথা আপনি আগেও বলেছেন, কিন্তু আজকে যেভাবে আপনি বলছেন যে 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, যুক্তরাষ্ট্র সেটি চায়, আপনি এতটা বোল্ডলি কেন বলছেন, এতটা নিশ্চিত হয়ে কেন বলছেন 27-এর মধ্যে একটা নির্বাচন যুক্তরাষ্ট্র চায়? মানে আপনার সোর্স কি এতটাই স্ট্রং
নাকি আমি শুধুমাত্র তো ইকুয়েশনের জায়গা থেকে আপনি বলছেন? আমি তো সৌভাগ্যটা হয়নি মানচিত্রে আসার বেশ কয়েকদিন। আমি অন্যগুলো প্ল্যাটফর্মে বলেছিলাম যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও করে ঢাকায় মিটিং হবে। আমি মানচিত্রেও মনে বলেছি, এটা কি কিন্তু কেউ বলেছেন? বলেনি না, বলেছি। এবং আমি এই কথাটাও বলেছিলাম, আপনার যদি মনে থাকে, যে সার্জিও গোর আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছেন, যোগাযোগ রাখছেন শেখ হাসিনার সঙ্গে নিয়মিত। এই কথাটাও বলেছিলাম, সেটা মানচিত্রে বলেছি না কোথায় বলেছি। আপনারা এখন কি দেখছেন? দিনে 30 জনের বৈঠক হয়েছে না? হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জিএম কাদের সঙ্গে বৈঠক হয়েছে না? হয়েছে। জামাত এনসিপির সঙ্গে বৈঠক করেনি। তাহলে বার্তা, আপনার যদি সোর্স বলেন, হ্যাঁ, আমার সোর্স তো এতটাই স্ট্রং যে আমি বলছি তো যে এইবার কার্যকর দাবি করে গেছেন উত্থাপন, অন্তর্বর্তীমূলক রাজনীতি। এরপরই শেখ হাসিনা বাংলাদেশে আসলে দেখবেন দাবি আসবে নির্বাচন, নিশ্চিত থাকতে পারেন। আরেকটি আচ্ছা, নির্বাচন হবে, সেটা 2027 সালে দিতে হবে। আমি আরেকটু ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। 27-এর মধ্যে নির্বাচন দিতে হবে, মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র এটি চাইছে। কেন চাইছে? মানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে কথিত বাণিজ্য চুক্তি, সেই চুক্তি জায়গা থেকে তো আমরা সবাই বলছি যে আমরা দাস অনুদাসে পরিণত হয়েছি। যুক্তরাষ্ট্র যা চাইবে আমাদেরকে তাই করতে হচ্ছে বা করতে হবে। বোয়িং কেনা থেকে শুরু করে আরো অন্য অনেক কিছু এর মধ্যে হয়েছে। তাহলে কেন যুক্তরাষ্ট্র এখন বিএনপি সরকারকে চাইছে না, অথবা তারা মধ্যবর্তী একটা নির্বাচনের দাবি করতে পারে? যুক্তরাষ্ট্র আমাদের কাছে বিক্রি করবে, তাহলে বিক্রি করলে আমাদের তো টাকা থাকতে হবে কেনার মতো। আমরা তো বিদেশি কোনো ঋণ পাবো না, এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক কেউ টাকা দিবে না। চায়নার যে কোম্পানিটা টাকা দিতে চেয়েছিল মংলা বন্দরের পাশে স্পেশাল মিলিটারি কমপ্লেক্সের জন্য, 265 মিলিয়ন ডলার নাকি 560 মিলিয়ন ডলার, তো সেই কোম্পানিতে তো আমেরিকার ব্ল্যাক লিস্টেড। আপনি চায়না থেকে টাকা নিতে পারবেন না। টাকা আপনাকে বিদেশি ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিতে হবে, আইডিবি থেকে নিতে হবে। আমেরিকা বুঝে গেছে যে ওই সংস্থাগুলো বিএনপিকে টাকা দিবে না, বিকজ পলিটিক্যাল স্টেবিলিটি নাই, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নাই। পলিটিক্যাল স্টেবিলিটি ছাড়া কেউ টাকা দিবে না। আর আপনি যে একটা আমি দামি সংসদ বানিয়ে রাখছেন জামাতকে দিয়ে ইত্যাদি, এটা দিয়ে আসলে কৃত্রিম। জামাতকে তো বিশ্বাস করতেছে না আন্তর্জাতিক অর্থ ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলো, বিএনপি কে ওরা। তাহলে যারা ঋণ নিছে 17 বছর, 15 বছর, বছরের পর বছর, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, একটা কারখানা খুলছে না। বাংলাদেশের বস্ত্র খাতের যে রপ্তানি কমে যাচ্ছে, প্রতিদিন কমে যাচ্ছে। তো আমেরিকা তো শঙ্কিত, কারণ ওরা তো বিক্রি করবে। আপনি টাকা দিয়ে কিনতে হবে, টাকাই আপনার না থাকলে আমেরিকা কি বিক্রি করবে? আপনাকে তো ফ্রিতে কিছু দিবে না। এই জন্য আমেরিকা গণতন্ত্র চাচ্ছে, অবশ্যই, অবশ্যই আপনার এই জন্য কথা বলে অভিযান। এই জন্য আমেরিকা চাচ্ছে এমন একটা অ্যাটমসফিয়ার বাংলাদেশে, যে অ্যাটমসফিয়ারকে আন্তর্জাতিক বিশ্ব আস্থায় নিবে, ওয়ার্ল্ড ব্যাংক আস্থায় নিবে, এডিবি আস্থায় নিবে, টাকা দিবে। টাকা দিবে, বিদেশি বিনিয়োগ আসবে, আমেরিকা ব্যবসা করবে। ব্যবসা করতে তো আমাকে কেউ ফ্রি অফ কস্ট দিবে না। বিএনপি সরকার টাকা পাচ্ছে না, এটা আমেরিকা শিওর হয়ে গেছে। 5.5 মাস, 6 মাস হয়ে গেছে, কোনো টাকা পায়নি। ইউনুস তো পায়ই নাই, ভবিষ্যতেও পাবে না। আমেরিকা এই জন্য অস্থির হয়ে গেছে যে ব্যবসা করার যে একটা তাদের আকাঙ্ক্ষা, বিক্রি করার, কি বিক্রি করবে, কার কাছে বিক্রি করবে? টাকা তো নাই। এটাই হলো মূল কারণ। কিন্তু পাল্টা বক্তব্য তো শোনা যায়, আপনি যে কথাগুলো বলছেন তার পাল্টা বক্তব্য তো অনেক আগে থেকেই আছে, যে নতুন কিছু নয়, যে মার্কিন ডিপ স্টেট আবার জামায়াতকে ক্ষমতা আনতে চায়, এবং মার্কিন এক সাবেক ডিপ্লোম্যাট, তার একটি অডিও বের হলো, তারা এই নির্বাচনে জামাতকে চেয়েছিল। এইগুলো তাহলে কোন ধরনের ডিজাইন? আসলে কে কোন দিকে হাঁটছে? মার্কিন এম্বাসির যে অডিও বার্তাটা লিক হলো, এটা মার্কিন এমবেসি ইচ্ছা করে লিক করে দিয়েছে। কারণ আপনি তো আমেরিকান এমবেসিতে গেছেন, ওখানে তো কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যায় না। হুম, তো ওটা তো ওরাই লিক করেছে, ওয়াশিংটন পোস্ট ওই রিপোর্টটা চেপেছে। মানে একটা অসমর্থিত সূত্র থেকে একটা অডিও কথা একজন লোকের, হুম, হুম। সে কে সে পরিচয় নাই, ওয়াশিংটন পাবলিশ করে দিয়েছে। কেন? জামাতকে কনফিডেন্স দেওয়ার জন্য, যে তোমরাই ক্ষমতায় আসছো, নির্বাচনে অংশ নাও। কারণ এটা আমেরিকা জানতো যে জামাত যদি সক্রিয় না হয় নির্বাচনটা ইউনুস দিবে না।
আমেরিকা তো চাইছিল যে ইউনুসকে তো পরিস্থিতি বাইডেন প্রশাসন, তো এখন এখান থেকে বের হয়ে আসার জন্য একটা নির্বাচন এবং বিএনপি কে ক্ষমতায় আনা। আমেরিকা জানতো বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু জামাতকে একটি ভুল স্বপ্ন দেখানো হয়েছে। কি স্বপ্ন? যে নির্বাচনে তোমরা জিতবা, যেমনি ভাবে ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো ফাইন, হয়েছে। আমি আপনার যুক্তি বুঝতে পারছি, কিন্তু কিন্তু ডিপ স্টেটের তো একটা খেলা রয়েছে, এবং যে খেলার মাধ্যমে একটা প্রাথমিক পর্বে আমরা দেখলাম যে আওয়ামী সরকারের পতন। যদি খেলা নাই থাকে তাহলে তো পতনটা এইভাবে হতো না। তাহলে না, তারা কি চায় আসলে? আওয়ামী লীগ সরকারের পতন তো ডিপস্টেট ঘটিয়েছে। হুম। তখন একটা এজেন্ডা ছিল, একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনটা 18 মাসে ইউনুস পূরণ করতে পারে নাই, ফেল করেছে, ইকোনমি কলাপস করে গেছে। দেশে মবক্রেসি আমেরিকা পছন্দ করে না। আর এখন যে বিএনপি সরকার আমলে যেটা সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, এই সরকারের আমলে ক্লেপ্টোক্রেসি মানে রাষ্ট্রীয় মদদে দুর্নীতি, এটা আমেরিকা ভীষণ ঘৃণা করে। তো জামাতকে বলা হয়েছে মিথ্যা একটা আশ্বাস, তুমি ক্ষমতায় যাচ্ছ। একটা টেপ লিক করে দিল, ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করলো, জামাত খুশি হয়ে গেল, ওরা ক্ষমতায় যাচ্ছে। জামাত তো নিশ্চিত ছিল। ইউনুসকে আর একটা স্বপ্ন দেখানো হয়েছে, বিপ্লবী সরকার হবে, রেফারেন্ডাম দাও। ইউনুস যে নির্বাচনের দিনে, আপনি যদি মনে থাকে, কিভাবে উচ্ছ্বাস দেখাচ্ছিল 2 হাত তুলে, ভিতরে সব শেষ, নতুন শুরু। ইউনুস তো জানতো যে এই গণভোট এখন মঞ্জুর হবে, অ্যাকসেপ্ট হবে, বলে বিপ্লবী সরকার হবে, বলে সেই বিপ্লবী সরকারের প্রধান ইউনুস। ইউনুস কি বিএনপি নির্বাচনে জিতবে বা আহ, বিজয়ী হবে, সরকার গঠন করবে, এটার জন্য কি ইউনুস উচ্ছ্বসিত হবে? কখনোই না। ইউনুস তো নিশ্চিত ছিল যে জামাত ক্ষমতায় আসবে, এবং জামাত ক্ষমতায় আসলে ওই রেফারেন্ডাম বা গণভোটকে বাস্তবায়ন করে বিপ্লবী সরকার হবে। এটার জন্য ইউনুস 2 হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছিল। এত উচ্ছ্বাস ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পরেও প্রকাশ করেনি। কিন্তু তা ঠিক, তা ঠিক। আমেরিকা ওইখানেই খেলে দিচ্ছে যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসছে যখন, তখন তো জামাত হতাশ, আর ইউনুস তো শেষ। বিশেষ করে যখন সংসদে বলা হলো রেফারেন্ডাম হবে না, এমনকি যে দুটো শপথ নেওয়ার অপশন, সংসদ সদস্য হিসেবে আরেকটা কি যেন সংস্কার কি, কি যখন বিএনপি নিল না, তখন তো ইউনুস বুঝে গেছে সব শেষ, তার আশার প্রদীপ নিভে গেছে। আর ইউনুসের তো আমেরিকা থেকে এখন কিছু করার নাই, সরকার তো তার বিরুদ্ধে সরকার আমেরিকাতে। এখন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হবে 2027 সালে, আরেকটি নির্বাচন হবে। এটা বিএনপি চাক কি না চাক। আমি শুধু এইটাই বললাম যে হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটাকে আপনি তো অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরতে পারেন। উনি তো বলেছেন যে সার্জিও আসছিলেন অনুসন্ধান করতে, তো ওইখানেই তো সবকিছু প্রকাশিত হয়ে গেছে। আমরা শেষ করবো। আহ, তবে আলোচনাটা যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গা থেকে প্রশ্ন করে, তাহলে এই যে সারা দেশে যে বোমা আতঙ্ক এবং পুলিশের রেড সিগন্যাল, আহ এটার সাথে সার্জিও বলে কোনো সম্পর্ক রয়েছে? এই বোমাগুলা আগে প্রথম দিকে হয়তো ঘটানো হয়েছে হ্যাঁ। সার্জিও সিম্পিথি পাওয়ার জন্য, আমার মনে হয়, যেটা আওয়ামী লীগও করেছে। যে আচ্ছা। জঙ্গি টুঙ্গি হচ্ছে, মানে একটু যদি ভালো সম্পর্ক হতো, ডিনারটা খেত, ভালোবাসা থাকতো, তাহলে বলতো যে এগুলো দমন করব। কিন্তু যখন দেখছি সব উল্টায় গেছে, একদম কোনো কিছুই ঠিক নাই, পাশার দানটা উল্টে গেছে, তখন বলতেছে এখন এসে যে ওই বমে সিসি ক্যামেরা বন্ধ ছিল এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এখন হলো তারা দিক ভ্রান্ত, কারণ সার্জিওর এমন কিছু কথা বলে গেছে বিএনপিকে, এমন কিছু কথা যে বিএনপির নেতারা যে এখনো আইসিইউতে ভর্তি হয়ে যান নাই হার্টের সমস্যা নিয়ে, এটাতে আমি যথেষ্ট অবাক হচ্ছি। তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে। এবার নির্বাচন তো 27 সালে শেখ হাসিনাকে পাঠাবে ওরা, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিস্থিতি হবে। আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দিয়েছি শেখ হাসিনা কিভাবে আসবেন। আপনাকে আজকে আরেকটা তথ্য দিচ্ছি, মানচিত্রের সম্মানিত দর্শকদের জন্য, এটা অন রেকর্ড থাকুক। শেখ হাসিনা যেদিন আসবেন, ওনাকে সিওফ করবেন একাধিক পশ্চিমা কূটনীতিক, সেখানে সার্জিও গড়া থাকবেন। সার্জিও থাকবেন? সেখানে সার্জিও গৌরব থাকবেন। আচ্ছা। আমরা জানি না আসলে রাজনীতির শেষ বলে কিছু নেই, কূটনীতিরও শেষ বলে কিছু নেই। আহ তবে আপনি বোমা আতঙ্ক নিয়ে যেটি বলছিলেন,
লস্করে তয়বা বা পাকিস্তানের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী তাদের যে সম্পৃক্ততা অথবা তারা এই ধরনের বোমা তৈরি করে থাকে। তাহলে এটাকে আমরা রিলেট করব কিভাবে? একদিকে জঙ্গিবাদী গোষ্ঠীর কথা বলছিল, আর একদিকে আ এক ধরনের নাটক যে সিম্প্যাথি পাওয়ার জন্য এই ধরনের বোমা-টোমা রেখে দেওয়া এখানে সেখানে। আ মানে আসলে আ বিষয়টা কি? না, যখন ক্যামেরা বলছে বন্ধ হচ্ছিল, হ্যাঁ, সিসি ক্যামেরা বন্ধ ছিল, তাহলে আমি কি বুঝবো? সিসি ক্যামেরা বন্ধ তো সরকার রাখে, মানে সরকারকে পরিষ্কার করতে হ্যাঁ, হবে হ্যাঁ, আমাদের কাছে যে সিসি হ্যাঁ, ক্যামেরা বন্ধ এক জায়গায় ছিল, প্রেসার কুকারের জায়গায় সিসি ক্যামেরা কোথায় গেল, বা ওই কাঁচপুর ব্রিজের যে পেট্রোল পাম্পে সেখানে কি হলো? সরকার তো বলছে না পরিষ্কার ভাবে কিছু। আমি যেটা বলতে চাচ্ছি, যে যদি এই বোমাগুলো সিসি ক্যামেরা যারা বন্ধ করেছে তারা রেখে থাকে, তাহলে গল্পের স্ক্রিপ্ট একটা। হুম, হুম, আর যদি এটা লস্করে তৈয়বারা রেখে থাকে, তাহলে পুলিশ যে রেড অ্যালার্ট দিয়েছে সেটা তারই ধারাবাহিকতা। আমার মনে হচ্ছে বাংলাদেশে ইউনূসের জঙ্গি শাসনের সময় এত বিশাল পরিমাণ জঙ্গিদেরকে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রবেশ করিয়েছে, এত জি, বিশাল সংখ্যক বিস্ফোরক ইত্যাদি এসেছে। এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য এই জঙ্গিবাদ, উগ্রবাদ ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়াবে। এবং এটা পুলিশ জেনে গেছে, রাষ্ট্রযন্ত্রও জানে। সালাউদ্দিন সাহেব যদি এখন দয়া করে আর শাক দিয়ে মাছ না। ট্রাম্প প্রশাসনের এই যে একজন খুব গুরুত্বপূর্ণ কর্মকর্তা, প্রেসিডেন্ট ট্রাম্পের এত ঘনিষ্ঠ একজন সহযোগী সার্জিও গো ঢাকায় এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করলেন। আবারও প্রশ্নটা উঠল যে ভারতের চোখেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখছে কিনা। আমি প্রশ্ন তুলেছি আমার বয়ানে যে আহ, বাংলাদেশ বিষয়ক মন্ত্রী ভাবছেন কিনা দীনেশ ত্রিবেদীকে মার্কিন যুক্তরাষ্ট্র, যে ভারত থেকে বাংলাদেশে এসে তিনি দেখা করলেন কিনা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে। আর নিশ্চয়ই দেখেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন কথা হয়েছে, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারত চীন করিডর, ইন্দো প্যাসিফিক কোনো বিষয়ই তাদের মধ্যে আলাপ হয় নাই। তারেক রহমানের সঙ্গে কি আলাপ হয়েছে তাও জানা যায় না, কিন্তু ভারতের সংবাদ মাধ্যম বলছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে আলাপ হয়েছে সার্জিও গোরের বাংলাদেশের উন্নয়ন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। মানে ঘটনাটা কি? দিল্লিতে আসলে মার্কিন প্রশাসনকে বাংলাদেশ সম্পর্কে রীতিমতো ব্রিফ দিয়ে বুঝিয়ে দলে নিয়ে এসেছে কিনা ভারত? দেখো, বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে আমেরিকা দেখবে এটা বলা, এটা ট্রাম্প মাঝে মাঝে এই ধরনের ইঙ্গিত দিয়েছেন, মোদিকে দেখিয়ে বলেছেন আই লিভ বাংলাদেশ টু হিম ইত্যাদি। এগুলি যেটাকে ইংরেজিতে বলে ম্যানার অফ স্পিকিং, যে একটা বলার কথা বলার জন্য বলা। সবাই নিজের অঙ্কে চলে, আর আমেরিকা তো নিজের অঙ্কে চলেই। আমেরিকা আজকে যদি বাংলাদেশের ক্ষেত্রে তার চিন্তাধারা বা তার মূল্যায়ন পরিবর্তন করে, সেটা দুটো কারণ হবে। এক হচ্ছে ভারতের একটা ক্রমবর্ধমান চাপ এই ব্যাপারে রয়েছে, বহুদিন ধরেই রয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রয়েছে। আর দু নম্বর হচ্ছে ভারতকে তাদের প্রয়োজন। ভারত এখানে, আমি পরিষ্কার একটা কথা বলতে চাই, হ্যাঁ, ভারতের নাগরিক হিসেবে আমাদের যতই আমরা গর্ববোধ করি, আমাদের এটা মানতে কোনো অসুবিধা নেই, আমরা আকাশে বসবাস করি না, যে ভারত একটা সুপার পাওয়ার না। ভারত চীনও না, ভারত আমেরিকাও না, কিন্তু ভারত হচ্ছে এই পুরো বিশ্ব রাজনীতিতে এবং বিশেষ করে এশিয়ায় দ্য মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। অর্থাৎ ভারত যার দিকে থাকবে তার পাল্লা ভারী হবে, মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। এটা আমার কথা নয়, পরাগ খান্না বলে আমেরিকাতে বসবাসরত একজন খুব বড় স্ট্র্যাটেজিক এক্সপার্ট, যাকে আমেরিকানরা যথেষ্ট গুরুত্ব দেয়, এটা ওনার কথা, যে মোস্ট ইম্পর্টেন্ট সুইং স্টেট। এবং ভারত এই কারণে এই খেলাটা খেলছে। কি খেলাটা খেলছে? যে আমাদের যেগুলি কোর ইন্টারেস্ট, বাংলাদেশে স্টেবিলিটি, ইটস এ কোর ইন্টারেস্ট ইন্ডিয়া। যে বাংলাদেশ, এই ইউনূস সাহেব যেটা একবারে লন্ডভন্ড করে দিয়ে গেছেন, এটা ভারত পছন্দ করে না। দু নম্বর হচ্ছে সেখানে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া। তো যাই হোক, এই জায়গাতে আমেরিকানদের যারা লোকজন ইতিমধ্যে এসছে এই গত 2-3 মাসে, মার্কো রুবিওর মতো লোকজন, তাদেরকে ভারত কনস্ট্যান্টলি, হ্যাঁ, এই জিনিসটা বুঝিয়েছে এবং খানিকটা বোধহয় সফলও হয়েছে, যে তোমরা এখানে রেজিম চেঞ্জ করে শেখ হাসিনার গভর্নমেন্ট ফেলে দিয়ে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, একটা কেওয়াস সৃষ্টি করেছো, এটা
আমাদের জন্য খুব বিপজ্জনক। ইন্ডিয়া ক্যানট টার্ন ইটস গেজ অ্যাওয়ে ফ্রম দিস। এবং এটাকে কেন্দ্র করে যে এখানে প্রবলেমগুলি হচ্ছে, এগুলি নিয়ে আমরা আর মানে ওই হিন্দিতে বলে আনদেখা নেই কর सकते, মানে আমরা না দেখার ভান করতে পারি না। সিরিয়াস এখানে যেভাবে ইসলামিক র্যাডিক্যালিজম ইত্যাদি গ্রো করছে। সব থেকে বড় কথা হচ্ছে যে আজকে আমেরিকানদের মাথায় এটা ঢুকেছে যে আমরা ইউনুসকে বসালাম, তারপরে স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, তারেক সাহেবের সরকার বসলো, অথচ সে চীনে গেল এবং চীন এখানে করিডোর করতে চাইছে। এবং এই ব্যাপারে আমেরিকানরা মানে খুবই ক্ষিপ্ত বলে আমার কাছে খবর। এটা বোঝা যাচ্ছে যে খলিল সাহেব যে পররাষ্ট্রমন্ত্রী, তার ওই যে রেফারেন্সটা তুমি দিলে তার প্রেস কর না, কিছুই আলাপানি, সবই গুজব। ইজ আ লায়ার, ইজ আ ড্যাম লায়ার। মানে রাখাইন করিডোরের কথা গুটেরাস বলে গেছে, ইটস অল অন মিডিয়া। আর আমেরিকানরা এটা বিভিন্ন সময় বলে গেছে, ওদের অ্যাডমিরাল লাবাউচার এসছিলেন, ডোনাল্ড লু এসছিলেন, এই জিনিসগুলি বলে গেছে। এটা শেখ হাসিনা শুধু না, এটা আরো অন্য সূত্রে আমরা জানি। আর এটা সব থেকে বড় প্রমাণ তো হচ্ছে যে আমেরিকানরা যদি রাখাইন করিডোরের কথাই না বলে থাকে, তাহলে হঠাৎ করে ওয়াকার সাহেব সেই সময় ব্লাডি করিডোর বলে চেঁচামেচি করলেন কেন? সো খলিল, আই এম সরি টু সে, হি ইজ আ চিপ গাই। আই থট ইজ সাম কাইন্ড অফ এ ডিপ্লোম্যাটিক ব্যাকগ্রাউন্ড, সস্তার ধরনের লোক যে বললো এ সব আপনাদের গুজব, সব গুজব। আর বাংলাদেশের তো প্রেস, ওখানে কিছু করার ক্ষমতাও নেই, কিছু করলে আবার মব টব হয়ে যাবে, বাড়িতে আক্রমণ হয়ে যাবে, এই জন্য ওনাকে কেউ কিছু লায়ার কিছুই আলোচনা হয়নি। আর হুমায়ুন কবির তো মানে একটা ফ্যা করে 32 কবাটি বাহির করিয়া উনি হাসিতে সবসময় উনি প্রসন্ন, উনি হ্যাঁ করছেন। যে এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে করিডোর নিয়ে আলোচনা নেই, চীনে গিয়ে এইটা আলোচনা নেই, ওটা আলোচনা হয়েছে। কি আলোচনা হয়েছে? বাংলাদেশের চমচম খেতে আমেরিকানরা ভালোবাসে কিনা এটা আলোচনা হয়েছে। হি থিঙ্ক উই আর অল ফুলস। তো এখানে একটা কথা, যে এমন কিছু খলিল সাহেবকে চাবি দিয়েছে এক কথায় এই সার্জিও গোর, হ্যাঁ, আর চাকর বাকররা তো ধমক খেলে আর কি করবে, গিরগির করতে পারে, বা তাদের থেকে যারা আরেকটু নিচে আছে তাদের ওপরে রাগটা দেখাতে পারে। তো খলিল সাহেব আমেরিকানদের চাকর, ওনাকে চাবি দিয়েছে। এখন উনি আর কিছু না পেয়ে বাংলাদেশের যারা সাংবাদিক তাদেরকে, হ্যাঁ এটা ঠিক না, আপনারা গুজব শুনেন, সবই গুজব। সত্যি কোনটা ভাই তোমার? তো এই জায়গাতে আমি একটা কথা আমি জানি, খুব দায়িত্ব নিয়ে আমি বলছি, 3টে জিনিস হয়েছে। এক নম্বর হচ্ছে যে সার্জিও গোর ট্রাম্পের বাড়ি, ট্রাম্পের কাছের লোক, বিশেষ দূত, সে দিল্লিতে চাইলে ইন্ডিয়ার সাথে কোন রকম আলোচনা করতে হলে সে তো ফোন করে জয়শঙ্করের অফিসে ঢুকে যায়, আমি যতটুকু জানি 2 ঘন্টার মধ্যে মোদির অ্যাপয়েন্টমেন্ট পায়। Why should he meet Dinesh Trivedi of all places in Dhaka? This is a signal. ওখানে 1.5 ঘন্টা ধরে বসে আলোচনা, কি আলোচনা করেছে আমি এক্সাক্ট জানি না, কিন্তু তার রেজাল্টটা কি সেটা আমি মোটামুটি জানি। কারণ দীনেশ ত্রিবেদী ওখানে আলোচনা করার পর উনি দিল্লি গেছেন। একদিকে দেখো দিল্লিতে ফিরেছেন দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সাথে বাংলাদেশে কথাবার্তা বলে, আরেকদিকে আমাদের বিদেশ সচিব, ইন্ডিয়ার বিদেশ সচিব বিক্রম মিশ্রি চায়নাতে নানা রকম আলোচনা করে এই দেশে ফিরেছেন। আর চীন এই প্রথম বহু যুগে, আমি বলতে পারি গত 10-15 বছরে তো নাই, কারণ চীনের সাথে জবের থেকে এই লাদাখ টাদাখ নিয়ে গোলমাল হচ্ছে। তার আগেও আমি বিবিসিতে থাকতে আমার যতটুকু মনে পড়ে 2005-06-তে একবার বোধহয় হয়েছিল, মানে কোনো ভারতীয় রাষ্ট্রদূত বেইজিং এ অবস্থান করছে, তাকে তিব্বতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিক্রম দোরাইস্বামী যে একসময় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমাদের, তারপরে ইংল্যান্ডে, উনি এখন চীনের রাষ্ট্রদূত। এবং এক বিক্রম মিশ্রি বিদেশ সচিব, আরেক বিক্রম দোরাইস্বামী, মানে এই 2 বিক্রমের বিক্রমে চীনারা মোটামুটি এখন আমাদের লাইনে। চীনারা যেটা করেছে খুব তাৎপর্যপূর্ণ, এবং দিস এ সিগন্যাল। চাইনিজরা কিন্তু খুব সিগন্যাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। আসলে ওদের যা ভাষা কারো পক্ষে তো শেখাটা খুব ডিফিকাল্ট, 10,000 ক্যারেক্টার শিখতে, তাই জন্য ওরা সিগন্যালে কথাবার্তা খুব ভালো বলতে শিখেছে, so that they can get their point of view across. তো সিগন্যালটা কি? সিগন্যালটা হচ্ছে যে হিন্দু তীর্থযাত্রীদের যে তিব্বতে যে পবিত্র মানস সরোবর, সেখানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে চীন।
বহুকাল পরে এটা হয়েছে, লাদাখে গন্ডগোলের পরে এই প্রথম। 2 নম্বর হচ্ছে বর্ডার ট্রেড, চীনের সাথে ভারতের যে বিভিন্ন পয়েন্টগুলো, নাথুলা, লিপুকলে, এইসব জায়গাতে চীনের সাথে দীর্ঘ সীমান্ত, সেখানে আবার নতুন করে শুরু হচ্ছে। এখন বিক্রম দোরাইস্বামী অ্যাপারেন্টলি তিব্বত যাচ্ছে, এই 50-55 জন ভারতীয় তীর্থযাত্রী আসবে, তাদের জন্য ব্যবস্থাপনা তদারকি করতে। কামন, আই ডোন্ট বাই দিস। হ্যাঁ, একটা রাষ্ট্রদূতকে এই কাজে, হ্যাঁ, অ্যাম্বাসেডার হ্যাজ টু গো, 40-50 জনের ব্যাপারে একটা কি বলবো, একটা ফার্স্ট সেক্রেটারি মোর দেন এনাফ। আর এগুলি তো সীমান্তবর্তী অঞ্চলে আমাদের লোকজনের সাথে চীনাদের কথাবার্তা হবে। চীন আর ভারত তার মানে পরিষ্কারভাবেই বোঝাতে চাইছে যে মানে সীমান্তে তাদের কোনো কোনো জায়গায় সমস্যা আছে বটে, কিন্তু সম্পর্কটা এতটাই মৈত্রীর হয়ে উঠেছে যে এমনকি তিব্বতের মতো স্পর্শকাতর জায়গার যে সীমান্ত, সেখানেও ভারতীয়দের অবাধ প্রবেশাধিকারের একটা ব্যবস্থা তারা করে নিয়েছে। এবং ভারত এই যে তৈরি, মানে এইরকম একটা পরিস্থিতি তৈরি করতে পেরেছে এমন একটা স্পর্শকাতর সময়ও, যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত সকলকেই এক পথে মনে হচ্ছে, তাদের মধ্যে একটা মৈত্রী হয়ে গেছে। এটা বাংলাদেশের জন্য কি বার্তা, বাংলাদেশকে সেখানে কি বার্তা দেয়, বাংলাদেশের কাছে এদের প্রত্যাশা কি? চীন তো চাইবে তাদের প্রজেক্ট গুলো চলুক, আর মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত চাইবে তিস্তা না হোক, করিডোর না হোক। না না, তিস্তা না হোক না, তিস্তা যেটা হচ্ছে এটা নিয়ে ভারতের একটাই যে ওখানে চাইনিজ ইঞ্জিনিয়ারদের কাভারে যদি কোনো ইন্টেলিজেন্সের লোক থাকে, নাহলে তিস্তাতে ডাউনস্ট্রিমে বাংলাদেশ তার দেশের ভেতরে পানির যাতে বেশি সুরাহা হয়, ওয়াটার ম্যানেজমেন্ট ইত্যাদি করবে, এটা নিয়ে ভারতের পার্সে প্রজেক্টটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু ওই ওখানে মানে ইটস ক্লোজ টু চিকেন নেক, ওইসব কারণে কি এটা এমন কিছু বিরাট ব্যাপার নয়। শোনো, এখানে 3টে ব্যাপার ভারতের ক্লিয়ার প্রত্যাশা। হ্যাঁ, এবং ভারত এই মর্মে কাজ করে যাচ্ছে। এবং ভারত এখানে একটা জিনিস, মানে প্রথম কথা হচ্ছে যে চীন এখানে করিডোর করতে চাইছে, মার্কিনরা আবার তার পাল্টা এখানে রাখাইন করিডোর। এখন বলা হচ্ছে যে ইরানের সাথে যদি যুদ্ধের অবস্থাটা আরো খারাপের দিকে যায়, তাহলে বাংলাদেশের লজিস্টিক্স বেস ফেস। ভারত একটা জিনিস সবসময় চায় না, কোনোদিন চায় না এটা। যখন রাশিয়ানরা আফগানিস্তানে ঢুকেছিল, তখনও ইন্দিরা গান্ধী ব্রেজনেভকে বলেছিল যে এত এগুলি করার দরকার নেই, যে একটা সুপার পাওয়ার রাইভালরি একেবারে তার দোরগোড়ায় এসে হাজির হবে, এটা ভারত চায় না। এটা অনেকটা মানে খুব বড় বড় গুন্ডা পান্ডারা এই পাড়াতে এসে, যারা পাড়ার দাদা আর কি, এখানে এসে গোলমাল করলে এই পাড়ার দাদারা খুব নার্ভাস হয়ে যায়, মানে অনেকটা এরকম ব্যাপার। ভারত এটা চায় না যে এক সময় যেরকম সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত আমেরিকান রাইভালরি ওখানে এসছে, তার কুফল আমরা দেখেছি। হ্যাঁ, আফগান জিহাদের নামে পাকিস্তানিরা ওই সুযোগে কাশ্মীরের জিহাদটাকেও তুলেছে অনেক জায়গায় ভারতের সঙ্গে। এখানে এখন একদিকে চীন মায়ানমারের করিডোর, এখান থেকে বাংলাদেশে করিডোর ঢোকাবে, এটাকে আটকাবার জন্য আমেরিকানরা এখানে পাল্টা করবে, গোলমাল পাকাবে। এটা ভারত চায় না। ভারত চায় না, কারণ ভারতের কথা হচ্ছে চীন যেসব প্রজেক্ট করছে করুক। চীন যে প্রজেক্ট করছে, ওয়াই করিডোর, করিডোর বলা মানেই হচ্ছে যে এখানে মানে এমনিতেই চীনা কোনো লোক বা কোনো ইঞ্জিনিয়ার বা কেউ কোম্পানির লোক যদি মায়ানমারের থেকে ভিসা নিয়ে বাংলাদেশে ঢুকতে চায়, ওই বর্ডার দিয়ে ঢুকতেই পারে। করিডোর মানে এটার একটা অন্য কনোটেশন চলে আসে, এবং খানিকটা মিলিটারি কনোটেশন চলে আসে। সেটা আমেরিকানরাই, খলিলরাই, রজার খলিল যতই এটাকে প্লে ডাউন করুক, আমেরিকানদের যখন রাখাইন করিডোর তারা চেয়েছিল, যেটাকে ওয়াকার সাহেব ব্লাডি করিডোর বলে গালাগাল করেছিল, দেয়ার ওয়াজ এ মিলিটারি কনোটেশন টু ইট। তো এখানে মিলিটারি কনোটেশনটা কি? আমেরিকানরা চাইছে এই করিডোর ব্যবহার করে মায়ানমারে সিভিল ওয়ারে গেরিলা গোষ্ঠীগুলিকে সাহায্য করা, যাতে করে ওখানে চীন বিপদে পড়ে, এবং চীনের অত্যন্ত অনুগত মায়ানমারের জুনটা বা মিলিটারি তারা প্যাচে পড়ে। আর এটা অবভিয়াসলি চীন কাউন্টার করতে চাইছে, ওই জায়গা দিয়ে করিডোর ঢুকে যাতে আমেরিকানদের ঢোকার রাস্তাটা বন্ধ হয়। এখন এই চীন আর আমেরিকার টানাপোড়েন, এই টাগ অফ ওয়ারে এই পুরো অঞ্চলটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এটা মোটামুটি চাইনিজদেরও ইন্ডিয়ানরা বুঝিয়েছে, আমেরিকানদেরও, যে ওয়ান ইরান ইজ ব্যাড এনাফ। পুরো এশিয়া না পুরো পৃথিবীর জন্য একটা ম্যাসিভ ক্রাইসিস, এনার্জি থেকে শুরু করে সব দিক থেকে।
তো ওয়ান ইরান ইজ ব্যাড এনাফ। আরেকটা ফ্ল্যাশ পয়েন্ট এই মায়ানমার বাংলাদেশ এই অঞ্চলে, প্লিজ ডোন্ট ডু ইট। এটা আমাদের তীব্র আপত্তি আছে। তোমাদের যে নর্মাল ডিপ্লোম্যাটিক ব্যাপার ট্যাপার, নর্মাল রিলেশনশিপ, এগুলি করো, এগুলি কোনো ব্যাপার না। কিন্তু এখানে এই করিডোর ডিপ্লোমেসিটা বন্ধ করো। কেন এই করিডোর নিয়ে টানাপোড়েন করতে গেলে তোমাকে আটকাতে ও আসবে, ওকে আটকাতে তুমি যাবে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সার্জিও গোরের সফরে কি বার্তা থাকতে পারে বলে আপনারা শুনছেন, জানছেন বা না। ধারণা করছেন? আপনার বিশ্লেষণ কি বলে? মানে আহ এই যে দীনেশ ত্রিবেদীর দিল্লি চলে গেলেন আবার সার্জিও গোরের সঙ্গে বৈঠকে, সেটাও আপনি উল্লেখ করলেন, সেটাই বা কিসের ইঙ্গিত? না, সার্জিও গোরের সাথে বৈঠক করার পরে দীনেশ ত্রিবেদী ফিরে গিয়ে উনি ক্যাবিনেট কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা আমাদের পার্লামেন্টারি কমিটি আছে, হ্যাঁ ক্যাবিনেট কমিটি, যেটা দিস নট দ্য পার্লামেন্টারি কমিটি যার হেড হচ্ছে শশী থারুর, এটা হচ্ছে ক্যাবিনেট কমিটি যার সদস্য মোদি, অমিত শাহ, ফরেন মিনিস্টার জয়শঙ্কর, নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার, আর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। হ্যাঁ, এখন বোধহয় ট্রেড মিনিস্টার পীযূষ গোয়েলও আছে এর মধ্যে। যাই হোক, এদেরকে দীনেশ ত্রিবেদী সার্জিও গোরের সাথে কি ওনার মিটিং হয়েছে এটা ব্রিফিং করেছে। এবং এই ব্রিফিং এর পরে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে মোদি সাহেবের কথাতেই শেখ হাসিনাকে গিয়েও উনি ব্রিফ করেছেন দীনেশ ত্রিবেদী। হ্যাঁ, তো এই মোদিদের ব্রিফ করার পরে মোদি নাকি ওনাকে বলছে বাহিনজি কবি। হ্যাঁ, কারণ একটা জিনিস মোদি প্রথম থেকেই আমাদের সব অফিসারদের ক্ষেত্রে এটা বলা আছে, অজিত ডোভালের ক্ষেত্রেও বলা আছে, এদের ক্ষেত্রেও, যে বহিনজি কো পিকচার মে রাখিয়ে, মানে বহিনজি শুড বি ইন দ্য পিকচার, এনিথিং অ্যাবাউট বাংলাদেশ শি শুড বি কেপ্ট ইন দ্য পিকচার, নাথিং হ্যাপেন্স বিহাইন্ড হার ব্যাক। প্রধানমন্ত্রীর একটা ক্লিয়ার নির্দেশ আছে যে যে কোনো ব্যাপারই বাংলাদেশ সম্পর্কিত হলে, শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছে, উনি আমাদের অতিথি, এবং বাংলাদেশের কোনো ব্যাপার নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হলে বা কোনো ডিসিশন আমরা নিলে, আমরা ওনাকে কনফিডেন্সে নিয়ে ওনাকে জানিয়ে পুরো ব্যাপারটা করতে হবে এবং ওনার মতামতটা শুনতে হবে। এখানে যারা বলে কিছু ব্লগার আছে না যে ইন্ডিয়ার কথায় শেখ হাসিনা ওঠে, ওঠে, একদমই তাই না। শেখ হাসিনা পরিষ্কার, মানে উনি এইসব ব্যাপারে মানে ভেরি পেট্রিয়টিক এবং খুবই দেশপ্রেমিক, এবং উনি ওই এই ব্যাপারে উনি খুব পার্টিকুলার যে আমার দেশের ব্যাপারে আমাকে, এটা ইন্ডিয়ানরাও খুব রেসপেক্ট করে যে বহিনজি কথাই এবং শেখ হাসিনাকে জানিয়ে ব্যাপারটা। তো এই জন্য দীনেশ ত্রিবেদী ওনাকে গিয়ে ব্রিফিং করেছে, করে আজকে দীনেশ ত্রিবেদী ঢাকায় ফিরে গেছে। এখন এখানে রজার ফলিলরা যতই ভুলভাল কথা বলুক, হ্যাঁ, এখানে দুটো ব্যাপার নিয়ে হয়েছে। একটা ব্যাপার পরিষ্কার ভাবে আমেরিকানদের ইন্ডিয়া জানিয়েছে যে তোমরা হয়তো ওই রাষ্ট্রপতির ওইখানে ইউনুস আমরা মানবো না। We have serious problem with Yunus. You may love Yunus, you may be very fond of Yunus, but we have serious problem with Yunus. Sorry. এবং এটা যদি হয় তো ঠিক আছে, ওখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইত্যাদি। অর্থাৎ ইন্ডিয়া পরিষ্কারই এই জায়গাতে ইউনুস না, তাহলে বিএনপি নিজের লোক কাউকে দাঁড় করাবে, ইন্ডিয়া তাকে ব্যাক করবে, যাকে বিএনপি করে। বিএনপি হয়তো নিজেদের কোনো সিনিয়র লিডার। এটা একটা ব্যাপার। কেন ইউনুস এই জায়গাটাতে আবার তালগোল পাকাবে, গোলমাল পাকাবে, আরো বেশি গন্ডগোল হবে। এবং এই যে স্টেবিলিটির কথা ইন্ডিয়ানরা সামনে আনতে চাইছে, যে দেশে স্টেবিলিটি ফিরে আসুক, একটা ইলেকটেড গভর্নমেন্ট স্টেবল হোক, একটা নর্মাল ডেমোক্রেসি ফিরে আসুক সেখানে, এইটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা উঠুক, এইটা মানে ইন্ডিয়া এইটার জন্য এটা সার্জিও গোরকেও বলা হয়েছে, মার্কো রুবিওকেও বলা হয়েছে, আমেরিকানদের সাথে যে স্তরে, যে ভাই আজকে ইন্ডিয়াতে কংগ্রেস যদি ব্যান হয়ে যায় তো ইন্ডিয়াতে ডেমোক্রেসি থাকবে? তো আওয়ামী লীগ তো কোনো এক হুজুর দুই হুজুর এই নেজামত খেলাফত টাইপের পার্টি না, ইটস এ মেজর পার্টি, ইটস দি বিগেস্ট পার্টি। ব্যানটা তুলতে হবে, তারপরে বিচার আচার যা হয় হবে, সেটা হচ্ছে and there should be a proper rule of law অনুযায়ী বিচার টিচার হবে, যা খুশি তাই সেটা না। তো এইটা কেন? এটা বাংলাদেশের স্টেবিলিটি ফিরিয়ে আনার জন্য একটা নর্মাল ডেমোক্রেটিক প্র্যাকটিস এখানে দরকার। যে কথা মায়ানমারকেও আমরা বলেছি, কি চায়নার টিবেটের ক্ষেত্রে আমাদের কিন্তু পজিশন এখানে কনসিস্টেন্ট, যে ইউ ডিসকাস উইথ দালাই লামা, টেক হিম ব্যাক, হি ওয়ান্টস টু গো ব্যাক, সে ফিরে যেতে চায় তিব্বতে, সে তিব্বতে মানে মারা যাওয়ার আগে তিব্বতে ফিরে যেতে চায়, তো তার সাথে আলোচনা করো। কেন? যে ইন্ডিয়া নিজে যেটা করে, যে ইন্ডিয়ার সার্বভৌমত্ব মেনে নিলে, সংবিধান মেনে নিলে
যে ইন্ডিয়ার বিরুদ্ধে 20 বছর রিভোল্ট করেছে, বিদ্রোহ করেছে, সে তো ইন্ডিয়ান স্টেটের চিফ মিনিস্টার হয়েছে। লালডেগার মতো লোক, জোরামথাঙ্গার মতো লোক 20 বছর ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়া সৈনিকদেরকে গুলি করে মেরেছে, তারপরে টক্স করে তারপরে তো সে মিজোরামের চিফ মিনিস্টার হয়েছে। তো ইন্ডিয়া এইটা মানে একটু স্ট্রেচেবল ব্যাপারটা, এই জিনিসটা সবার উপরে ইনফ্লুয়েন্স করছে এই রিজনে। কেন? যে এগুলি তোমরা যদি না করো, তিব্বত নিয়ে আজকে চীন যদি তার এই অর্থোডক্স পজিশনে দালাই লামা এরা এই করছে সেই করছে, তো এটার সুযোগ আমেরিকা নেবে। আমেরিকা তিব্বত অ্যাক্ট করেছে, আমেরিকা তিব্বতকে আবার ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করছে। তো এই জিনিসগুলি আমরা দুদিকেই কমিউনিকেট করে যে আমেরিকাকে রেস্ট্রেইন করা, কেন আমেরিকা ইজ দি প্রবলেম পাওয়ার হিয়ার। আমেরিকা এখানে এসে গোলমাল পাকাবে, আমেরিকা আর কিছু করবে না। ইরানে গোলমাল পাকিয়েছে, এখানেও গোল। তো ওকে রেস্ট্রেইন করা আর চায়নাকে এই লাইনে আনা যে আলটিমেটলি তুমি ডেমোক্রেসি মানো না মানো, কিন্তু তোমার দেশের লোক তার সাথে কথাবার্তা বলো। বাংলাদেশেও তাই, বাংলাদেশেও তোমরা আওয়ামী লীগ আমেরিকা রিস্ট্রেইন হওয়ার এই বুদ্ধি তো পৃথিবীর কোথাও নেয় না, বিশেষ করে ট্রাম্প তো নেনই না। তাহলে এই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে এই কথা বোঝাচ্ছে কি করে ভারত যে মানে এই এলাকায় আরো গন্ডগোল না বাড়িয়ে একটা সমাধানের পথে যেতে হবে, কিংবা বাংলাদেশেই শেখ হাসিনা, আওয়ামী লীগ ভারতের যেমন মিত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তো তার সম্পর্কটা কখনো ভালো ছিল না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন কেন মনে করছে সবক দেওয়া জরুরি বর্তমান সরকারকে যে এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে? দেখো, আমরা একটা জিনিস খুব ভালো বোঝে, হুইচ সাইড অফ দ্য ব্রেড ইজ বাটার, মানে মাখনটা পাউরুটির কোন দিকে, এটা ওরা খুব ভালো বোঝে। ওরা আগে যতক্ষণ ভারত ওদের সাথে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেছে, মোদিজি একটু নরম সুরে গিয়েছেন, ততদিন ওরা নানা রকম গোলমাল পাকিয়েছে। এখন আমরা ব্রিক্স কার্ডটা প্লে করছি, ইন্ডিয়া ইজ প্লেইং দ্য ব্রিক্স কার্ড, যে বাবা তোমার যে পৃথিবীতে এত মাতব্বরি, এটা তো তোমার যুদ্ধ বিমানের জন্য না, এয়ারক্রাফট ক্যারিয়ার জন্য না, এটা ডলার। তো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, ইন্ডিয়াকে নানা রকম ঝামেলার মধ্যে ফেলার ব্যাপারগুলি করো, শুল্ক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে, আমরা ব্রিক্স কারেন্সিতে যাব। আমরা অলরেডি রাশিয়ার সাথে রুপি রুবেল ট্রেড হচ্ছে, চীনের সাথে আমরা এইসব করে আমরা ব্রিক্স কারেন্সিতে যাব। আমেরিকা ইজ ফিনিশ। একদিকে ব্রিক্স কার্ড, আরেকদিকে জাপানের সাথে তুমি লক্ষ্য করো, জাপান আমেরিকার মতোই আমাদের সাথে কোয়াডে আছে, কিন্তু জাপানের সাথে আলাদা একটা সম্পর্ক দেখা যাচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী যখন এখানে আসলেন, নরেন্দ্র মোদী তাকে ছোট বোন বলে উল্লেখ টুল্লেখ করে, এই ভাই বহিন ডিপ্লোমেসি, যেটা শেখ হাসিনার ক্ষেত্রে হয়, বহিনজি, এইসব জিনিস হচ্ছে, এগুলি তো আমেরিকানরা বুঝবে না। এই বহিন টহিন এগুলি আমেরিকানরা বোঝে না। হ্যাঁ, তো এই জিনিসটা ওরা বুঝতেই পারে না যে এই যে এশিয়ান কালচারাল যে কতগুলি টিপিক্যাল ব্যাপার ট্যাপার আছে, তো এইগুলি করে টরে ইন্ডিয়ার একদিকে জাপানের সাথে খুব ক্লোজ একটা ব্যাপার হচ্ছে। আর এই জিনিসটা বাংলাদেশের যারা মহাপ্রভুরা বসে আছেন, যারা ভাবে ইন্ডিয়া বাদ দিয়ে আমাদের চলবে, আমরা আমেরিকার, যে আমেরিকা এখন এই বার্তা যে বাবা টেক ইন্ডিয়া ইন্টু কনফিডেন্স, এর জন্য সার্জিও গোর আর দীনেশ ত্রিবেদীর মিটিং। জাপানের থেকেও এই বার্তা আসছে, কেন জাপান প্রচুর এক্সটার্নাল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বাংলাদেশকে দেয়। হ্যাঁ, তো জাপানকেও চটানো এই তারেক সরকার কেন কোনো বাংলাদেশের সরকারের পক্ষেই সম্ভব না। হ্যাঁ, কারণ এক্সটার্নাল অ্যাসিস্ট্যান্স দরকার এদের। এই জায়গাতে ইন্ডিয়া এই মাল্টি অ্যালাইনমেন্টের যে খেলাটা খেলেছে, এটা এখন আমেরিকানরা বুঝতে পারছে যে এদের চটালে অসুবিধা হবে। আমেরিকানরা শোনো, আমেরিকানরা তাকেই বুলি করে যারা বুলিড হয়। ওরা যখন শুল্ক নিয়ে আমাদের বুলি করছিল, মোদিজি একটু নরম সুরে গাইছিলেন। আজকে মোদিজিও বুঝতে পেরেছেন যে নিজের গদিতে টান পড়েছে। এই দিল্লিতে যে ওই বাংলাদেশের কায়দায়, নেপালের কায়দায় যে এই জেন জিপি, এখন মোদিজিও একটু হার্ড লাইন নিচ্ছে, যেহেতু গদিতে টান পড়েছে। তাতে করে কি হয়েছে, ভারতের রাজনীতিতে একসময় যে সফট লাইন আমেরিকায় জয়শঙ্করের লাইন, এর থেকে সরে আবার হার্ড লাইন অজিত ডোভালের লাইনে মোদিজি আসতে বাধ্য হচ্ছেন। আর এখানে ইন্ডিয়া ব্রিক্স এর চেয়ারপারসন, এবার ইন্ডিয়া ব্রিক্স এর সামিট হোস্ট করবে। এই সামিট হোস্ট করার ক্ষেত্রে চীনের সাথে তার আগে একটা বাইলেটারাল বোঝাপড়া আমরা করে, তো ইন্ডিয়াই মাল্টি অ্যালাইনমেন্ট দিয়ে যেটা করছে আমেরিকাকে, মানে ওয়ার ইট ইজ গোয়িং টু হার্ট, যে জায়গায় আমেরিকা ঘুষি মারলে ব্যথা পাবে,
এখন তারেক রহমানকে কি করতে হবে? মানে চাপ এসেছে সে তো বোঝা যাচ্ছে, আবার একটা তালিকাও দেখা গেল তার হাতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে সার্জিও গোরের মিটিং এর সময়, এবং ভিডিওতে দেখলাম তিনি দেখাচ্ছেন সেই তালিকা। অনেকেই বলছেন ওটা কি কি করতে হবে সেই অ্যাসাইনমেন্টের তালিকাও হতে পারে, কিন্তু তাকে আসলে কি করতে হবে? আপনি আগেও আমার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন এই যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চায়না, সাউথ আফ্রিকা, ইরান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের যে জোট ব্রিক্স, এই ব্রিক্সেও শেখ হাসিনা আওয়ামী লীগ প্রসঙ্গটা ভারত ওঠাবে, কারণ ওই ফোরাম দিয়েও খেলতে চাইছে। সেখানে তারেক রহমানকেও দাওয়াত দেওয়া হয়েছে বিমস্টেক সভাপতি হিসেবে। মানে তারেক রহমানকে এখন কি করতে হবে? কি করলে বোঝা যাবে যে উনি যে চাপ প্রয়োগ হচ্ছে সে চাপ কাজ হচ্ছে কিনা? কারণ নানা রকম প্রতিশ্রুতি দিয়ে তো উনি ডিসেম্বরে দেশে ফিরেছিলেন, রাখেন নাই তো একটা প্রতিশ্রুতিও। হ্যাঁ, তো প্রতিশ্রুতি দিয়ে, শোনো, এখানে একটা কথা আমি পরিষ্কার বলি, 2001-এও যখন ওনার আম্মু ক্ষমতায় এসেছিলেন বেগম জিয়া, তখনও তো ইন্ডিয়া, তখন বাজপেয়ী সরকার, হ্যাঁ, তারা বিএনপি থাকা অবস্থায় এই যে ভারতকে বলা হয় যে ভারত আওয়ামী লীগের বাইরে কাউকে দেখে না, হ্যাঁ, ওয়ান বাস্কেট পলিসি, তো তখন তো এই মাল্টিপল বাস্কেট পলিসি ইন্ডিয়ানরা চেষ্টা করেছে। হ্যাঁ, বেগম জিয়ার সাথে ভালো সম্পর্ক, তারেক রহমান তখন কিছুই না, উনি হাওয়া ভবন করতেন, তখন উনি পার্টিরও কিছু না, উনি গভর্নমেন্টেরও কিছু না, কিন্তু হি ওয়াজ ইনভাইটেড, তাকে দিল্লিতে যথেষ্ট মানে সম্মান নিয়ে তাকে রিসিভ করা হয়েছে। তারপরে কি হলো? তারপরে 10 ট্রাক অস্ত্র, কার জন্য? পরেশ বড়ুয়ার জন্য। তো তারেক রহমানের এই অতি চালাকি করতে গেলে ইন্ডিয়া কি করে তারেক রহমানকে সাহায্য করতে পারে, আই এম ইউজিং দিস টার্ম কনসিয়াসলি, আমি এটা এমনি চাই না। বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশকেও আমাদের দরকার, আর ইন্ডিয়াকেও বাংলাদেশের দরকার, এই জায়গা থেকে রিলেশনটা হচ্ছে। তুমি যদি অতি চালাকি করার চেষ্টা করলে একটা জিনিস তারেক রহমানকে মনে রাখতে হবে, উই আর ইউর নেবার, উই আর অন 3 সাইডস। ইলেকট্রিসিটির থেকে, পানির থেকে, সবকিছুর জন্য আমার কাছে তোমার আসতে হবে ভাই সাহেব। তোমার আমেরিকা তোমাকে বাঁচাবে না, চীনও তোমাকে বাঁচাবে না, আর পাকিস্তান নিয়ে তোমাদের যে লম্পজম্প ইউনুস সাহেব যেটা শুরু করেছিল, এখানে সব টেরোরিস্ট লিডার এহতেশাম জাহেরির মতো লোক আসছে, পাকিস্তান তোমাকে ওই আম খাওয়াবে, যে খলিল সাহেবকে আম দিয়েছে ওই আম অব্দি, এর বেশি কিছু দেবে না। হ্যাঁ, আর কিছু তোমাদের ওই এতিমখানায় ওদের লোকজন গেছে, ওই সুইসাইড বম্বার টম্বার ওইসব, এক তেহরিকে তালেবানের একটা লোককে আজকে ফেরত দিতে ভারত আসলে গঙ্গা পানি চুক্তি টুক্তি আবার নবায়ন করবে না, এসব চাপও খেলবে ভাবছে। পাকিস্তানের সাথে অপারেশন সিন্দুর হলো পেহেলগামের অ্যাটাকের পরে, তারপরে কি হলো? যেই চুক্তি 1960-তে হয়েছিল, ইন্ডাস ওয়াটার ট্রিটি, সেই ওয়াটার ট্রিটি নিয়ে ইন্ডিয়া কি খেলাটা পাকিস্তানের সাথে খেলছে সেটা দেখে নাও। উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট উইথ বাংলাদেশ, আমি তোমাকে আবারও বলছি, বাট উই শুড নট বি ফোর্সড। কারণ এটা যদি তারেক সাহেব মনে করে এই খলিল সাহেবদের কথায়, চাকর বাকর আমেরিকার, যে ইন্ডিয়া বাদ দিয়ে আমাদের হয়ে যাবে, আমরা আমেরিকা, এবং ইন্ডিয়া আমেরিকার কথা শুনবে, ইন্ডিয়া তার স্ট্র্যাটেজিক অটোনমি রাখবে। ইন্ডিয়া ইজ নট মালদ্বীপস, প্লিজ রিমেম্বার দিস। ইন্ডিয়া ওই আমেরিকাকেও কি করে চাপে রাখতে হয় সেটা জানে, চীনকেও কি